গল্প তোমাতেই বসবাস পর্ব ২ লিখেছেন নওশীন আদ্রিতা। চোখ মেলে তাকাতেই দৃষ্টি পড়ল আমার অচেনা এক রুমের দিকে। মাথার যন্ত্রণায় চোখ মেলে তাকাতেও যেন জান বাড়িয়ে আসতে লাগলো। অনেক কষ্টে চোখ মেলে তাকাতেই বুঝলাম এটা হসপিটাল। পাশে একজন নার্স স্যালাইন ফুরিয়ে যাওয়ায় নতুন করে লাগিয়ে দিচ্ছে। আমি অনেক কষ্ট করে উঠলাম। নার্স, এক গ্লাস পানি হবে? আদ্রিতার আওয়াজ পেতেই নার্স স্যালাইন লাগিয়ে তাকে পানি পান করিয়ে দিল। এখন কেমন লাগছে আপনার? এখন আগের থেকে কিছুটা বেটার ফিল করছি। আমি সিনিয়র ডাক্তারকে ডাকছি, আপনি রেস্ট করুন। নার্স চলে যেতে নিলেই পেছন থেকে ডেকে উঠল আদ্রিতা, আমাকে এখানে কারা নিয়ে এসেছেন? আমাদের হসপিটালের একজন সিনিয়র ডক্টর আপনাকে 7 দিন আগে নিয়ে এসেছিলেন। তিনি এখানে মাসে একবার করে আসেন। কথাটা বলেই নার্স চলে গেলেন সেখান থেকে। আমি তো অবাক হয়ে পড়ে রইলাম বিছানায়। 7টা দিন পার হয়ে গেছে, সে কল্পনাও করতে পারছে না। চোখ বেয়ে না চাইতেও অশ্রুকণা বেরিয়ে এলো, চোখের সামনে ভেসে উঠল তার মায়ের বলা কথাগুলো, আবিরের আচরণ, লিনার বিশ্বাসঘাতকতা। তাকে যতটা আঘাত দেয়নি তার চেয়ে দ্বিগুণ আঘাত তার বাবা মা দিয়েছে তাকে। সিলিংয়ের দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। কেন এমন করলো আল্লাহ আমার সাথে? আমি তো কখনো কারো ক্ষতি চাইনি। তুমি তো জানো আমি কিভাবে আমার আব্বু আম্মুর সম্মান হানি করতে পারি। আম্মু একবারও বিশ্বাস করলো না আমাকে। আমাকে নাই বা বিশ্বাস করলো, কিন্তু নিজের দেওয়া শিক্ষাকে বিশ্বাস করতে খুব কি ক্ষতি হয়ে যেত? হঠাৎ দরজা খোলার আওয়াজে কান্নারত ঝাপসা চোখ নিয়েই তাকালো সামনের তাকানো ব্যক্তিটির দিকে। অবাক হলো, কারণ সামনে দাঁড়ানো মানুষটি তার কেউ না, তার নানাজন। 20 বছরের যুবতী যেন মুহূর্তে বাচ্চা হয়ে গেল। এতক্ষণ নিঃশব্দে কান্না করা মেয়েটি এবার ফুঁপিয়ে উঠল। সাথে সাথে শামসুর রহমান দৌড়ে এলেন নাতনির কাছে, আদুরে হাতে জড়িয়ে ধরলেন নিজের কলিজার টুকরাটাকে। তার আরও নাতি নাতনি আছেন, কিন্তু তিনি কোনো এক বিশেষ কারণেই তার এই ছোট নাতনিটাকে বাকিদের তুলনায় বেশি ভালোবাসেন। কি হয়েছে আমার বুনিটার? দেখি দেখি, কান্না করে না, চোখ খুলো দেখি। নানাজানকে বলো কি হয়েছে। না না নানাজান, ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে না নানাজান, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও না। নানাজান, তুমি না ডাক্তার, তোমার কাছে না এতগুলো ডিগ্রি আর ওষুধ, আমার অসুখের চিকিৎসা করে দাও নানাজান। শামসুর রহমান নাতনির এমন কান্নায় হতবুদ্ধ হয়ে পড়লেন। তিনি তো খান বাসায় ছুটেছিলেন নাতনির বিয়ের কথা শুনে। মাঝ রাস্তায় আদ্রিতাকে এইভাবে পেয়ে দিক বেদিক শূন্য হয়েও ছুটে এসেছিলেন হসপিটালে। নিজের মেয়েকে ফোনে দিয়ে জানিয়েছিলেন, কিন্তু অপর পাশ থেকে কোনো প্রকার জবাব আসেনি। আর আদুরের নাতনিকে এই অবস্থায় হসপিটালে ফেলে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও যখন আদ্রিতার কান্না থামানোর নাম গন্ধ না দেখে তিনি না পেরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলেন। অতিরিক্ত চিন্তা, কান্না আর গাড়ির আঘাতে আদ্রিতার মাথায় এমনিতেই গাঢ় আঘাত সৃষ্টি হয়েছে। এত কান্না তার শরীরের জন্য মোটেও ঠিক না। শামসুর রহমান নাতনিকে ঠিকভাবে শুয়ে নিতেই বেরিয়ে পড়লেন খানবাড়ির উদ্দেশ্যে। এসবের কারণেই তিনি জানতে চান, পরে আবার কি মনে করে নাতনির পাশে বসে কাউকে কল দিল। কিছুক্ষণ কথা বলে যেন হালকা হলেন তিনি, তবুও নিজের মেয়ের প্রতি রাগের রেশ কমল না। সন্ধ্যার দিকে আদ্রিতার জ্ঞান ফিরল। শামসুর রহমান তাকে উঠতে দেখেই ধরে ফেললেন, যত্ন সহকারে বসিয়ে দিলেন। বুনি, কষ্ট করে তৈরি হয়ে নাও,
নার্স তোমাকে সাহায্য করবে। মাথায় হাত বুলিয়ে। কই যাব নানা যান? ঢাকা ফিরে যাব আমরা, সেখানে হসপিটালেই তোমার বাকি চিকিৎসা পূরণ হবে। শহর ছাড়া যাওয়ার কথা শুনে আটকে উঠল আদ্রিতা। এই রাজশাহী শহরটা যে তার জান। এর আনাচে কানাচে কত স্মৃতি তার, এখানে তার পরিবার। এই পরিবার ছেড়ে কিভাবে যাবে সে? কিন্তু পরের মুহূর্তে নিজের মনকে শক্ত করল, তাকে যে এখান থেকে যেতেই হবে। আদ্রিতা আর কিছু না বলেই নার্সের সাহায্যে উঠে যেয়ে তৈরি হয়ে নিল। একটা কথাও বলল না, কিন্তু গাড়ি খান বাড়ির সামনে থামতে অবাক হলো। নানাজান আমাকে এখানে কেন নিয়ে এসেছে? আমি যাব না এখানে, আমাকে নিয়ে এখান থেকে। হঠাৎ আদ্রিতার এমন হাইপার হয়ে যাওয়ায় শামসুর রহমান যত্নের সহকারে আদ্রিকে বুকের সাথে চেপে ধরল। তোমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই আমরা বেরিয়ে পড়ব। শোনো আমার, তুমি চিন্তা করো না, নানাজান আছে না, কেউ কিছু বলতে পারবে না, চলো। আদ্রিতা তবু মানতে নারাজ। অনেক কষ্টে শামসুর রহমান তাকে নিয়ে নামলেন, আর নামতে হতবাক হয়ে গেলেন, কথা বলার ভাষায় হারিয়ে ফেললেন। যে বাড়ির মেয়ে এক সপ্তাহ ধরে বাড়ি আসেনি, সে বাড়ি আজ নতুন বউয়ের মতো সেজে আছে। নানা রকম ঝাড়বাতি ফুল দিয়ে গান বাজনা সুরে যেন চারপাশ মুখরিত। ভিতরে প্রবেশ করতে আদ্রিতা আরও জোরে খামচে ধরল তার নানাজানের কোট। ভিতরে ঢুকতেই চোখে পড়ল হলরুমের এক সাইডে স্টেজে বসে থাকা আবিরের দিকে। সোনালি পাঞ্জাবিতে থাকা সুদর্শন যুবককে দিকে পুনরায় আদ্রিতার চোখ জোড়া থমকে গেল, ভারী হয়ে আসলো আঁখি পল্লব। বাতাসও বিষাক্ত ঠেকল। আবিরের হাতের মাঝেই লিনার হাত স্পষ্ট। হঠাৎ লিনার চোখ পড়ল আদ্রিতার উপরে, সাথে সাথে চিল্লিয়ে উঠল সে। সাথে সাথে গান বন্ধ হয়ে গেল। সবার চোখ পড়ল আদ্রিতার উপরে। এই মেয়ে, তুই আবার এসেছিস কেন? সেদিন না খুব ঢং করে বেরিয়ে পড়লি, এক সপ্তাহ যেতে না যেতে ফিরে এলি। ছ্যাঁচড়া মেয়ে, নাকি তোর কোনো আশিক তোকে জায়গা দেয়নি? দিবেও বা কী করে? তোর মতো গাইয়া মেয়েকে ইউজ করা ছাড়া আর কী বা করবে? না আছে স্টাইল, না আছে অন্য কিছু, চেহারার রংটাও তো শ্যামলা। সে এসেছিল আবার আবিরকে বিয়ে করতে, যত সব ছ্যাঁচড়া। লিনার কথায় চোখ জোড়া আপনা আপনি নেমে গেল নিচে। আসলে রূপ বলতে তার কিছুই নেই, উজ্জ্বল শ্যামা মেয়ে সে। সেখানে লিনা দুধে আলটা। আজকালকার আধুনিক মেয়ে, চলাফেরা, স্টাইল, কথাবার্তা, সব দিক দিয়েই যে কোনো ছেলেই তার প্রেমে পড়বে নিঃশব্দে। শামসুর রহমান বাকশক্তি যেন হারিয়ে ফেললেন। এইসবের মানে কি? এই মেয়ে, তোমার সাহস! শামসুর রহমানের কথার মাঝে মিসেস খান এগিয়ে এলেন। তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো বাবা? আর তুই বেরিয়ে যা এই বাসা থেকে। সাথে সাথে শামসুর রহমান মেয়ের গালের থাপ্পড় বসিয়ে দিলেন। পরিবেশটা আগের থেকেও নীরব হয়ে গেল। সবার মাথায় নিচু। আমার নাতনি আমার সাথেই যাবে, থাকবে না তোমাদের মতো মানুষদের সাথে। যাও বুড়ি, তোমার কাগজপত্র নিয়ে আসো দ্রুত। আদ্রিতার পা যেন অসাড় হয়ে আসছে, চোখের পানিগুলো যেন ফুরানোর নামই নিচ্ছে না। আশেপাশে চোখ খালি, খুঁজে চলছে তার আব্বুকে। আদ্রি কোনো রকম পা বাড়িয়ে রুমে ঢুকতে অবাক হয়ে গেল। তার আব্বু তার ঘরে তার ছবির ফ্রেম নিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আদ্রিটা কাঁপা কাঁপা গলায় ডাক দিল, আব্বু। মেয়ের ডাক কানে আসলেই চোখ মেলে তাকালেন না তিনি। অন্ধকার ঘরে আদ্রিটায় টের পেলেন না তার আব্বুর চোখের কোণার পানি। আব্বু, তুমি তাকাও না আমার দিকে। তুমি কি বাকিদের মতো ঘৃণা করো আমায় আব্বু? আব্বু, তোমার প্রিন্সেসের খুব কষ্ট হচ্ছে আব্বু, একবার তাকাও। আদ্রিতা নাহিদ খানের হাত ধরে অনেকক্ষণ ঝাঁকানোর পরও যখন তার
জবাব এলো না। তখন ছোট না মনটায় অভিমানের পাহাড় জমে উঠল। সব কিছু সুটকেসে ভরে বেরিয়ে আসার সময় আর আব্বুর কপালে চুমু খেয়ে বেরিয়ে এলো। সব সময় নাহিদ খান করতেন, যখনই বিজনেসের কাজে কোথাও যেতেন তখনই মেয়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে পড়তেন। আদ্রিতাকে বের হতে দেখে লীনা বলে উঠল, কি খুব খারাপ লাগছে না? এটা তো কেবল শুরু। খুব শখ জেগেছিল না আবিরকে আমার সত্যি জানানোর? নে দেখ, এবার সব কেড়ে নিয়েছি তোর থেকে, তোর পরিবার, তোর আবির, তোর সম্মান, এমনকি শহর থেকেও তোকে বেরিয়ে যেতে হবে। আদ্রিতা হাসল, লীনাকে কিছু না বলে বেরিয়ে গেল। যেখানে তার বাবা মা তাকে বিশ্বাস করছে না, সেখানে অন্য কারোর সাথে কি নিয়েই বা লড়বে? গল্পের পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। গল্প তোমাতেই বসবাস।